নমস্কার, আমি তেজস্বিনী আর আপনারা শুনছেন রাতের রহস্য। আজ আমি আপনাদের নিয়ে যাব মুম্বাই, স্বপ্নের শহর, যেখানে রোজ হাজারো আশা তার প্রথম নিঃশ্বাস নেয়। কিন্তু এই শহর শুধু স্বপ্নের ঠিকানা নয়, কখনো কখনো এটা অসম্পূর্ণ স্বপ্নের কবরস্থানও বটে। এই দ্রুতগতির জীবনে আকাশ ছোঁয়া অট্টালিকার নিচেই লুকিয়ে আছে কিছু গলি আর পাড়া, যেখানে সময় যেন থমকে গেছে। মাহিমের তেমনই এক জনবহুল এলাকায় রয়েছে ডিসুজা চউল। এর ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর গোড়ার দিকে, যখন মুম্বাই ছিল টেক্সটাইল মিলের কেন্দ্র। গুজরাট, কোঙ্কন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শ্রমিকের জন্য সস্তা বাসস্থানের প্রয়োজন ছিল, আর সেই প্রয়োজন মেটাতেই এই ধরনের চউল তৈরি হয়েছিল। ডিসুজা চউল ছিল তাদের মধ্যে অন্যতম। এটি শুধু ইট পাথরের কাঠামো ছিল না, ছিল এক জীবন্ত কমিউনিটি, যেখানে মানুষ একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত। কিন্তু এই চউলের ইতিহাসে এক দুঃখজনক মোড় আসে যখন জলের বিপদ চরমে ওঠে। বাসিন্দারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে চউলের মধ্যেই একটি কুয়ো খোঁড়া হবে। খুব শীঘ্রই কুয়ো খোঁড়া হলো। মাটির তলা থেকে উঠে এলো স্বচ্ছ মিষ্টি জল। কিন্তু কেউ সেদিন কল্পনাও করতে পারেনি যে এই জীবনদায়ী কুয়োই একদিন হয়ে উঠবে এক মৃত্যুর ফাঁদ, আর জন্ম দেবে এক অশরীরী কিংবদন্তির। হয়তো প্রয়োজনের তাগিদে বা নিছক অবহেলার কারণে সেই কুয়োর চারপাশে কোনো উঁচু পাঁচিল বা সুরক্ষার বেড়া তৈরি করা হয়নি। ছিল শুধু এক নিচু পাড়, যা রাতের অন্ধকারে প্রায় অদৃশ্যই থাকত। আর এই অবহেলাই এক রাতে ডেকে আনলো এক ভয়াবহ দুর্ঘটনা। গল্পটা এক মহিলাকে নিয়ে। তিনি চলে নতুন এসেছিলেন, বা হয়তো একাই থাকতেন, সে কথা কেউ ঠিকমতো জানে না। এক অন্ধকার রাতে যখন চলের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি জল ভরার জন্য কুয়োর কাছে গিয়েছিলেন। অন্ধকারে হয়তো তার পা পিছলে গিয়েছিল, বা তিনি টাল সামলাতে পারেননি, আর সোজা গিয়ে পড়লেন কুয়োর ঠান্ডা গভীর জলে। বলা হয় সারা রাত ধরে তিনি নাকি সাহায্যের জন্য চিৎকার করে গেছেন। তার কণ্ঠে ছিল যন্ত্রণা, ছিল ভয় আর বেঁচে থাকার শেষ আকুতি। তিনি কেঁদেছেন, ডেকেছেন, কিন্তু সেই রাতে তার আওয়াজ কারুর কান পর্যন্ত পৌঁছায়নি। এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। এমন একটা জায়গা যেখানে এক ঘরের আওয়াজ অন্য ঘরে অনায়াসে পৌঁছে যায়, সেখানে একজন ডুবতে থাকা মহিলার আর্তনাদ কেউ শুনতে পেল না। রাতের নিস্তব্ধতা কি তার আওয়াজকে গিলে ফেলেছিল, নাকি চউলের বাসিন্দারা অন্য কোনো শব্দ ভেবে সেটাকে উপেক্ষা করেছিলেন? পরদিন সকালে যখন একটি বাচ্চার খেলার বল কুয়োর কাছে গড়িয়ে যায়, তখন মানুষের নজর পড়ে জলে ভাসতে থাকা তার নিথর দেহর ওপর। চউলের শোকের ছায়া নেমে আসে। এক সম্মিলিত অপরাধবোধ যেন সবাইকে গ্রাস করে। তার পরিবারের লোকেরা, যারা যেখানেই ছিলেন, এই দুর্ঘটনা আর সম্ভবত এই নিস্পৃহতা সহ্য করতে না পেরে চউল ছেড়ে চিরকালের জন্য চলে যান। সেই দুর্ঘটনার পর কুয়োটিকে ওপর থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই তো আসল গল্পের শুরু। বলা হয় সেই মহিলার আত্মা হয়তো কখনো শান্তি পায়নি। ঘটনার কিছু সময় পর থেকেই চউলের মানুষজন সেই বন্ধ কুয়োর আশেপাশে অলৌকিক ঘটনার সাক্ষী হতে শুরু করেন। গভীর রাতে যারা ওদিক দিয়ে যেতেন, তারা দাবি করতেন যে কুয়োর কাছে এক মহিলার অস্পষ্ট ছায়ামূর্তি দেখেছেন, যে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। কেউ কেউ জানিয়েছেন যে তারা কান্নার আওয়াজ শুনেছেন, বা ধীরে ধীরে সাহায্যের জন্য ডাকার স্বর শুনেছেন, সেই একই যন্ত্রণাদায়ক ডাক যা সেই রাতে কেউ শোনেনি। এমনকি কিছু মানুষ এও বলেছেন যে মাঝে মাঝে পায়ের নুপুরের ছমছম শব্দও শোনা যায়, যেন কোনো অতৃপ্ত আত্মা রাতের অন্ধকারে কুয়োর চারপাশে চক্কর কেটে চলেছে। আশ্চর্যের বিষয় হলো, সেই মহিলা সম্পর্কে আজ পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার নাম কি ছিল, তার পরিবার কারা ছিল, আর সবচেয়ে অবাক করার মতো বিষয়, পুলিশের রেকর্ডেও সেই দুর্ঘটনার কোনো উল্লেখ নেই, কোনো এফআইআর নেই, কোনো তদন্ত নেই। যেন সেই মহিলা কোনোদিন ছিলেনই না, বা তার মৃত্যুকে এতটাই সাধারণ ঘটনা বলে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। সময় বয়ে গেল, আর এই গল্পটা কিংবদন্তিতে পরিণত হলো। কিন্তু ডিসুজা চলের দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। সালটা ছিল 1998। চলে আবার জলের সমস্যা বাড়ল, আর কুয়ো ব্যবহারের জন্য খোলা হলো। এই চউলেই এক মহিলা থাকতেন, ললিতা দেবী। বয়স 50-এর বেশি, থাকতেন একেবারে একা। স্বামী বহু বছর আগে মারা গেছেন,
আর সন্তানেরা বড় হয়ে নিজেদের পরিবার নিয়ে শহরের বাইরে থাকতেন। তার একমাত্র সঙ্গী ছিল তার ঘরের 4 দেওয়াল আর দেরাজে রাখা কিছু পুরনো ঝাপসা ছবি। তার সাঁতার কাটার খুব শখ ছিল। যৌবনে তিনি গ্রামের পুকুরে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কাটতেন। এক রাতে আকাশ যেন ভেঙে পড়েছিল। চলছিল মুম্বাইয়ের সেই মুষলধারায় বৃষ্টি। ললিতা দেবীর বাড়ির ছাদ দিয়ে জল পড়ছিল। তিনি বেশ চিন্তায় ছিলেন। ভাবলেন, সকালে জলের জন্য কুয়োর পাড়ে বিশাল ভিড় হবে, তার চেয়ে বরং এখনই গিয়ে কয়েক বালতি জল ভরে আনি। ঘুটঘুটে অন্ধকার, প্রচণ্ড বৃষ্টি আর কাদায় প্যাচপ্যাচে। চলে তখন কোনো স্ট্রিট লাইট ছিল না। তিনি খালি পায়ে হাতে বালতি নিয়ে ধীরে ধীরে কুয়োর দিকে এগিয়ে গেলেন। তিনি কুয়োতে বালতি ফেললেন, জল ভরলেন, কিন্তু যখন সেটি ওপরে টানতে গেলেন তখন সম্ভবত বালতিটা কুয়োর ভেতরের কোনো ফাটলে আটকে গেল। তিনি পুরো শক্তি দিয়ে তাকে টানার চেষ্টা করলেন। আর এই দড়ি টানাটানির খেলায় যেই মুহূর্তে তিনি কুয়োর উপর আরেকটু ঝুঁকলেন, কাদার উপর রাখা তার পা পিছলে গেল। আর এক মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। তিনি সোজা গিয়ে পড়লেন কুয়োর বরফ ঠান্ডা জলে। প্রবল বৃষ্টির শব্দ, ঘুটঘুটে অন্ধকার আর তার একাকিত্ব। কেউ কিছু শোনেনি, কেউ কিছু দেখেনি। ললিতা দেবী ভালো সাঁতারু ছিলেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা লড়াই করেছেন, উপরে ওঠার চেষ্টা করেছেন। কিন্তু ঠান্ডা জল ধীরে ধীরে তার শরীরকে অবশ করে দিচ্ছিল, তার সাহসকে ভেঙে দিচ্ছিল। আর অবশেষে অন্ধকার আর একাকিত্বের মাঝে তিনি দম ছাড়লেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো 2 দিন পর্যন্ত কেউ তার মৃত্যুর খবরই পায়নি। চলের সবাই ভেবেছিল তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়ি গেছেন। 2 দিন পর চলের এক তরুণ যুবক দিলীপ গভীর রাতে কোনো কাজ সেরে ফিরছিল। যেই সে কুয়োর পাশ দিয়ে যাচ্ছে, সে দেখল একজন মহিলা কুয়োর মধ্যে ঝুঁকে দেখছেন, আর তারপর হঠাৎই তার মধ্যে পড়ে গেলেন। দিলীপ ভয়ে চিৎকার করে ওঠে। লোকজন জড়ো হয়, পুলিশ আসে, কিন্তু রাতের অন্ধকারে কুয়োতে তদন্ত চালিয়ে কিছু পাওয়া যায়নি। পরদিন সকালে যখন আবার তদন্ত চালানো হয়, তখন ললিতা দেবীর পচে গলে যাওয়া দেহটি পাওয়া যায়। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় মৃত্যু হয়েছে 3 রাত আগেই। এখন প্রশ্ন উঠল, তাহলে দিলীপ যা দেখেছিল সেটা কি ছিল? যদি ললিতা দেবীর মৃত্যু 3 দিন আগেই হয়ে থাকে, তাহলে সেই রাতে কুয়োতে পড়তে থাকা ছায়াটা কার ছিল? প্যারানর্মাল জগতে একে রেসিডুয়াল হন্টিং বলা হয়, যেখানে কোনো দুঃখজনক বা হিংসাত্মক ঘটনা এত তীব্রতার সাথে ঘটে যে তার শক্তি সেই জায়গায় থেকে যায়, আর ঘটনাটা একটা সিনেমার মতো বারবার একই জায়গায় চলতে থাকে। আর ঘটনা এখানেই শেষ হয়নি। মাসখানিক পর চলের এক বয়স্ক এবং সম্মানিত সদস্য মুকেশজি এক রাতে বিয়ের অনুষ্ঠান থেকে দেরিতে ফিরছিলেন। যখন তিনি কুয়োর কাছে পৌঁছালেন, তিনিও কারোর কান্নার চাপা আওয়াজ শুনতে পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো জানোয়ার হবে, কিন্তু যখন সাহস করে কুয়োর কাছে গিয়ে দেখলেন, তখন তার শরীরের রোম খাড়া হয়ে গেল। তিনিও সেই একই দৃশ্য দেখলেন। একজন মহিলা কুয়োতে ঝুঁকে আছেন আর তারপর পড়ে যাচ্ছেন। কিন্তু মুকেশজির সাথে যা ঘটল তা দিলীপের থেকেও ভয়ঙ্কর ছিল। তিনি শুধু দেখেননি, তিনি অনুভবও করেছিলেন। তার মতে এক মুহূর্তের জন্য তিনি যেন নিজেই ললিতা দেবী হয়ে গিয়েছিলেন। তিনি সেই বরফ ঠান্ডা জলের স্পর্শ, ফুসফুসে ভরে ওঠা জলের যন্ত্রণা আর সেই শেষ মুহূর্তের ভয় আর অসহায়তাকে নিজের শিরায় উপশিরায় অনুভব করেছিলেন। এই অভিজ্ঞতাটা পুরো চলকে নাড়িয়ে দিয়ে গেল। এখন এটা শুধু একটা গল্প ছিল না, এটা ছিল একটা সম্মিলিত অভিজ্ঞতা, একটা সম্মিলিত ভয়। সবাই ভাবল হয়তো ললিতা দেবীর আত্মার শান্তি পায়নি। তার আত্মার শান্তির জন্য পুজো পাঠ করানো হলো, কিন্তু গল্প তারপরেও থামেনি। আজও অনেক মানুষ বিশ্বাস করেন যে তারা সেই কুয়োর পাশ থেকে কান্নার আওয়াজ শুনেছেন, নুপুরের শব্দ শুনেছেন, বা সেই ভয়ঙ্কর দৃশ্যটি দেখেছেন যেখানে কোনো মহিলা বারবার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছেন। আর হয়তো এই সব কিছু এই জন্যই ঘটছে কারণ তার আত্মা কখনো একটি সম্পূর্ণ বিদায় পায়নি। তার পরিবারের সদস্যরা শেষকৃত্যে আসতে পারেননি, তার জন্য কাঁদার মতো কোনো আপনজন পাশে ছিল না। হয়তো সেই কারণেই তিনি আজও তার সেই শেষ যন্ত্রণাদায়ক মুহূর্তটিকে বারবার বেঁচে চলেছেন, হয়তো এই আশায় যে কেউ তার সেই না শোনা আর্তনাদটুকু শুনতে পাবে। মাঝে মাঝে মনে হয় এইসব কিছু হয়তো আমাদের কল্পনারই অংশ। কিন্তু যখন এতগুলো মানুষ আলাদা আলাদা সময়ে একই ধরনের কথা বলেন, তখন কি সেটাকে শুধু কল্পনা বলে উড়িয়ে দেওয়া যায়? আপনি কি মনে করেন? আমি তেজস্বিনী। এখনকার মতো বিদায় দিন। আবার দেখা হবে আরও এক না শোনা কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। শোনার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর সুহরান জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে।
রাতের রহস্য।